নম্বর হচ্ছে এই ব্যবহারিক ক্ষেত্রে কাজের অসুবিধা, লজিস্টিকের অসুবিধা, যেটা বলা হচ্ছে লজিস্টিক্সের অসুবিধা। বিকাশ ভবনে কাজ করা, সল্টলেকে কাজ করা কর্মচারী, তিনি পার্ট টাইম ডিউটি করছেন জোকাতে। সল্টলেক থেকে জোকা যাতায়াত করতে 4 ঘন্টা লেগে যাবে, তিনি কাজ করবেন কখন? এই ধরনের বিষয়ে সমস্যা রয়েছে। এগুলো শুরুতেই বলা হয়েছিল যে শুধু জোকাতে কেন, উত্তরবঙ্গে একটা নয় কেন, পুরুলিয়া বাঁকুড়াতে একটা নয় কেন? এই ধরনের বিষয়গুলো কি আপনাদের পিটিশনের মধ্যে আছে? সুপ্রিম কোর্টের বিচারের মধ্যে এই বিষয়গুলো আসবে কিনা, এটা একটা প্রশ্ন। ওনাদের পিটিশনে এটা আছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, এই যে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এই কোন প্রকল্পেই তো বিধিতে এটা নেই যে ভোটাররা এই সুবিধা পাবে। দেশের নাগরিক হলে এই সুবিধা পাবেন, সেটা খুব সহজবোধ্য, সেটা স্বাভাবিক। তার মানে কি কার্যক্ষেত্রে যাদের নাম বাদ গিয়েছে তারা নাগরিক নন, এই ব্যবস্থা সরকার ইতিমধ্যেই চালু করে দিয়েছে? এই ভাবনা থেকেই কাজ হচ্ছে? এটা অত্যন্ত গুরুতর প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত, কতটা ভাবছেন আমি জানি না। এই দুটো প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে মনে হয়। প্রসেনজিৎ। তো প্রথম প্রশ্নে আসি যে হ্যাঁ, এটা যে দুটো পিটিশন আছে দুটোতেই এটা নিয়ে কিছু বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে, যে ট্রাইব্যুনালের মূলত ট্রাইব্যুনালের সংখ্যাটা বৃদ্ধি করা দরকার। সবার আগে যেটা দরকার সেটা হলো যে ট্রাইব্যুনালের সংখ্যাটা বৃদ্ধি করা দরকার। তো সেটা অনেকে বলছেন ব্লক স্তরে এটা হওয়া উচিত। এখন ব্লক স্তরে করতে গেলে আপনাকে 300-র ওপরে এক্স জাজ নিয়োগ করতে হবে। সেটা বাস্তবসম্মত কিনা আমি জানি না, সেটা সম্ভব কিনা। আমরা আমাদের পিটিশনে যেটা বলেছি সেটা হচ্ছে যে অন্তত লোকসভা ধরে একটা করে যেন ট্রাইব্যুনাল হয়, 42টা অন্তত যেন হয়। এটা আমার এসআইআর কমিটির যে পিটিশনটা আছে সেখানে আমরা বলেছি। আর এই যে দূরত্বের বিষয়টা, এই সবটাই অ্যাড্রেস করা যায়, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু এই কলকাতার জোকায় যে ট্রাইব্যুনালটা হবে এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। আমার মনে হয় না ওই ডিসিশনটা তারা চেঞ্জ করতে পারবে, কারণ ওই ঘর পাওয়া নিয়ে প্রচুর সমস্যা হয়, যে কোথায় ট্রাইব্যুনালের এরা বসবেন ইত্যাদি। এখন এই পুরো সমস্যাটার সমাধান হতে পারে যদি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হিয়ারিংটা অ্যালাউ করে, তাহলে ট্রাইব্যুনালের জাজ কোথায় বসছেন সেটা আর অত গুরুত্বপূর্ণ হবে না, এবং এটাই হওয়া উচিত। কারণ একজন কুচবিহারের ভোটার তিনি কেন জোকায় আসবেন, বা একজন দার্জিলিংয়ের ভোটার, একজন পুরুলিয়ার ভোটার, বা সুন্দরবনের প্রত্যন্ত কোনো গ্রামে একজন থাকে যার নাম বাদ পড়েছে, তিনি কেন কলকাতায় এত দূরে আসবেন, যেখানে আসতেই এত সময় লাগে এবং খরচ সাপেক্ষ, ব্যয়বহুল, যেখানে আজকে এই টেকনোলজি অ্যাভেলেবল যে প্রত্যেকটা সাব ডিভিশনাল বা বিডিও স্তরের অফিসে ভিডিও কনফারেন্সিং ফেসিলিটি আছে। তাহলে সেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেন হচ্ছে এই ট্রাইব্যুনালের হিয়ারিংগুলো হচ্ছে না? কেন উকিলদেরকে অ্যালাউ করা হচ্ছে না, যে একজন যিনি মানে অতটা ওয়াকিবহাল নন, এরকম প্রচুর ভোটার আছেন যারা বুঝতেই পারছেন না কেন তাদের নামটা বাদ পড়েছে, তাহলে তারা উকিল মারফত বা কোনো অথরাইজ সিগনেটারি মারফত, তার বাড়িতে কোনো শিক্ষিত মানুষ আছেন, তিনি তার হয়ে, তার মার হয়ে বা তার বাবার হয়ে বা অন্য কোনো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হয়ে তিনি এটাকে রিপ্রেজেন্ট করলেন কেসটা থ্রু ভিডিও কনফারেন্স। আমার মনে হয় এই টেকনোলজি আজকের দিনে আছে। তার সাথে আমরা এটাও বলেছি যে একটা ডিজিটাল পোর্টাল, যেরকম আজকে আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যদি মামলা করেন, আপনি যে কোনো মুহূর্তে আপনার একটা মামলা আছে, আপনি কেস ডায়েরি নাম্বারটা বা কেস নাম্বারটা দেখে আপনি সার্চ করলে সেই কেসে এখন অবধি পিটিশন কি আছে, কি অর্ডার এসছে, ইন্টারিম অর্ডার কি আছে, এর সাথে আর কোনো মামলার কি ট্যাগড হয়েছে কিনা, সমস্ত কিছু একটা পোর্টালে চলে আসে। তাহলে এই ব্যবস্থাটা একটা ট্রাইব্যুনালের ক্ষেত্রে এতদিনেও করা গেল না কেন? তাহলেই তো স্বচ্ছতা চলে আসে, যে আমি দেখতে পাবো যে আমার কেসটা আছে কিন্তু সেটা পেন্ডিং, এবং তার একটা প্রবাবল ডেট, যে এটা কবের মধ্যে শুনানি হতে পারে, 2 মাস, 3 মাস, 4 মাস। আবিদবাবু ঠিকই বলেছেন, ওটা আমার মামলাটায় নয়, এই যে সম্প্রতি অধীরবাবুর করা মামলার যে শুনানি, সেটাতে যে তিনি উকিল ছিলেন তিনি একটা ডেডলাইন চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন ডেডলাইন দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা দেখবেন যাতে এটা তাদের পারফরমেন্সের একটা অ্যাপ্রেজাল হবে, এটাও কিন্তু তারা বলেছে। এখন 25 তারিখের মধ্যে এটা নিরসন হবে কিনা আমি কিন্তু জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে যদি আরো বেশি সংখ্যায় লোকজন মামলা করেন
হয়তো ভালো হবে সেটা, কারণ সুপ্রিম কোর্টকে এটার এই প্রথম বিষয়টা হচ্ছে যে এইটা কিন্তু পুরো এখন ট্রাইব্যুনালের ব্যাপারটা পুরোপুরি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ। সুতরাং সুপ্রিম কোর্ট কে যত বেশি আমরা অ্যাপ্রোচ করতে পারবো, যত বেশি সংখ্যায় আরো রাজনৈতিক দল, আরো অনেক যারা মানুষ আছেন বাদ পড়েছেন, আলটিমেট, কারণ হাইকোর্টে বললে হাইকোর্ট সবাইকে বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্টে যাও, তো তাহলে এটাতে আর কোনো উপায় থাকছে না সত্যি কথা বলতে। তো সেখানে যত বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসবেন এই বিষয়টা নিয়ে, আমার মনে হয় তত ভালো হবে। সুপ্রিম কোর্টও সেন্সিটাইজড হবে যে এই ইস্যুটার একটা নিরসন করা দরকার, এবং একমাত্র সুপ্রিম কোর্ট থেকেই ট্রাইব্যুনাল সমস্যার সমাধান করতে পারে, একমাত্র সুপ্রিম কোর্ট, আর কেউ এটার কিছু করতে পারবে না। এটা হচ্ছে এক। 2 নম্বর যে বিষয়টা সুপ্তদা যেটা বললেন, আমার মনে হয় যে এটা আমরা বলবো। এখন সমস্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টেও আজকাল সমস্ত বিষয়, বিশেষত এই নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে আমরা একের পর এক কেসে দেখেছি, ওই সিএ এরও কেস পেন্ডিং হয়ে পড়ে আছে, অথচ এদিকে তো নাগরিকত্ব বিলি হচ্ছে, ভোটের আগে হচ্ছে, এটা নিয়ে ভোট ব্যাংক পলিটিক্স হচ্ছে, নানা রকমের নোংরামো হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট অন্যদিকে তাকিয়ে আছেন, তারা কেউ কিছু করছেন না, সংবিধান রক্ষা করাটাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন না। তো সুতরাং ভরসা করা খুব মুশকিল। কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি যে রাজ্য সরকার যেটা করছে এটা একটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং যাকে বলে এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে রাজ্য সরকার করছে, সম্পূর্ণভাবে এখতিয়ার বহির্ভূত। কেন? এর কারণটা খুব সোজা, 2টো কারণ আমি বলছি। এক, এসআইআর এর বিহার এসআইআর মামলাতে সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার করে দিয়েছে, বিহার এসআইআর নিয়ে যে রায়, যেই রায়ে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে এসআইআর ইজ কনস্টিটিউশনাল, সুতরাং এসআইআর বৈধ, এটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু তার সাথে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এসআইআর থেকে বাদ পড়া মানে সে নাগরিকত্ব হারালো, এটা নয়। এবং যদি তাদের মধ্যে কাউকে সন্দেহ হয় যে ইলেকশন কমিশনের যে এরা আসলে নাগরিক, সেই সংখ্যাটা তো সুপ্রিম কোর্ট বলতে, ইলেকশন কমিশন বলতে পারছে না। ইলেকশন কমিশনের এসআইআর সংক্রান্ত প্রথম যে নির্দেশিকা ছিল গত বছরের জুন মাসে বিহার এসআইআর, যেটাই পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে উইথ সাম মডিফিকেশন ওই একই জিনিস লাগু হয়েছে, তাতে স্পষ্ট করা ছিল যে যাকে সন্দেহ হবে সেই সন্দেহভাজনদের তালিকাটা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে পাঠাতে হবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাতে হবে। বিহারের ক্ষেত্রেও তারা পাঠায়নি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা পাঠায়নি, কোনো জায়গায় তারা কিন্তু এটা পাঠাচ্ছেন না। এটা সুপ্রিম কোর্ট এখন অর্ডারে বলেছে পাঠাতে হবে, তা সত্ত্বেও তারা পাঠাচ্ছে না। তাহলে এক, এটা তারা বলছেন না, তাহলে সন্দেহভাজন তাহলে কেউই নয়, আমি এটাই ধরে নেবো। আর আমরা তো জানি অধিকাংশ যে বাদ পড়ছে তার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, নামের মধ্যে কার মোহাম্মদ এমডি লিখছে, এমডি ফুটকি পড়ছে কি পড়ছে না তার ভিত্তিতে নাম বাদ যাচ্ছে। একজন মহিলা, তিনি আগে খাতুন ছিলেন, পরে বিবি হয়ে গেছেন, ফাতিমা খাতুন, ফাতিমা বিবি হয়ে গেছে, কিন্তু আগের 2002-এ খাতুন আছে, 2026-এ এসে বিবি হয়ে গেছে, তার নাম বাদ পড়ে গেল। তো এইরকম নানা রকম নামের অসামঞ্জস্য, নানা এই ধরনের যে ভুল, এটার কারণে লোকে মূলত বাদ পড়েছে, যার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই সরকার, প্রথম কথা যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের নাগরিকত্ব নির্ণয় করার কোনো এখতিয়ার বা কোনো অধিকার নেই। এটা সেটেলড, ইট ইজ আ সেটেলড কোশ্চেন। এবং কমন সেন্সিক্যালি ভাবুন যে এখানে বিজেপি এই প্রথম ক্ষমতায় এসেছে 2026 সালে। এর আগে 1952 সাল থেকে এখানে নির্বাচিত সরকার একের পর এক থেকেছে 7 দশক ধরে। তাহলে বিধানচন্দ্র রায় থেকে আরম্ভ করে, জ্যোতি বসু থেকে আরম্ভ করে, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, যারা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে, বা সিদ্ধার্থ শঙ্কর রাজা, যারাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেছেন দীর্ঘ সময় ধরে, তারা তো চাইলে নাগরিকত্ব দিয়ে দিতে পারতেন। এখানে যে লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে আসা মানুষ, তারা আসছেন, আবেদন করছেন এবং নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, কারণ এরা সবাই হচ্ছে রিফিউজিদের পক্ষে দাঁড়িয়েছে। কংগ্রেসও রিফিউজিদের পক্ষে দাঁড়িয়েছে, বামপন্থীরাও দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ব্যাপারটা একটু ঘোলাটে। একসময় মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী ইত্যাদি বলে উনি বিজেপির সাথে গলা মিলিয়ে উনি পার্লামেন্টে কাগজ টাগজ ছুঁড়ে পদত্যাগ করতে চেয়েছিলেন,
কিন্তু ক্ষমতায় আসার পরে উনি বিজেপি বিরোধিতাও করেন এবং উনিও হচ্ছে এই এনাদের নাগরিকত্বের পক্ষেই উনি সওয়াল করেন। তাহলে পশ্চিমবঙ্গেই প্রথম একটা সরকার এসছে যে এক্সপ্লিসিট পলিসি পজিশন নিচ্ছে যে বাংলাদেশ থেকে আসা মানুষরা হচ্ছে নয়, তারা হচ্ছে অনুপ্রবেশকারী। এর আগে কোনো সরকার এই ধরনের অবস্থান নেয়নি। তারা বলেছেন যে এরা শরণার্থী, এরা উদ্বাস্তু। এই সরকার বলছে যেটা এরা উদ্বাস্তু না, বা এই সরকার আসলে কি বলছে, এই সরকার বলছে তুমি হিন্দু হলে শরণার্থী বা হিন্দু হলে তুমি নাগরিকত্ব পাবে, কিন্তু মুসলমান হলে তুমি অনুপ্রবেশকারী। ওরা একটা ধর্মীয় সাম্প্রদায়িক একটা চশমা নিয়ে এসছেন এটার মধ্যে। এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথমত যারা আপনি তাদেরকে উদ্বাস্তু বলুন বা অনুপ্রবেশকারী বলুন, বাংলাদেশ থেকে এপার বাংলায় এসে আশ্রয় দেওয়া মানুষের 99% হিন্দু, এটা সকলেই জানে। সুতরাং বিজেপি এটা নিয়েও একটা মিথ্যাচার করছে। এবং তারা এই এসআইআর করে যেটা করেছেন, যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ যারা বাদ পড়েছে, অমিতবাবুও বলছিলেন সে কথাটা, ব্যাপারটা মানে আমার মনে হয় না ঘুরিয়ে নাক দেখানোর কোনো দরকার আছে। তারা ভালনারেবল শুধু নয়, তারা হচ্ছেন আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলমান এবং তারা পশ্চিমবঙ্গে জন্মানো মুসলমান। মালদা এবং মুর্শিদাবাদের মুসলমান বা দক্ষিণ বা উত্তর 24 পরগনার মুসলমান, তারা গ্রাম বাংলায় জন্মানো, যে ওই আবিদবাবুর মতো বাংলাভাষী মুসলিম যারা, তারা পশ্চিমবঙ্গেই জন্মেছেন, তাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই মুসলমানদেরকে, বাংলাভাষী মুসলমানদেরকে বিজেপি এসআইআরে বাদ দিয়ে এখন বলছে এরা নাকি বাংলাদেশ থেকে আসা। এটা একটা শয়তানি হচ্ছে এবং খুব দুর্ভাগ্যজনক যে এই শয়তানিটার বিরুদ্ধে সেভাবে মানুষজন সোচ্চার হচ্ছেন না। এটাই এই মুখোশটা বিজেপির খুলে দিতে হবে। প্রথম কথা, তোমরা নাগরিকত্ব নির্ণয় করতে পারো না। এখন তোমরা এটা করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। আর এসআইআর এর সাথে লিঙ্ক হচ্ছে যে যদি কারোর নাগরিকত্ব নিয়ে সংশয় হয়ে থাকে এই এসআইআর প্রক্রিয়ায়, তার নামের লিস্ট হচ্ছে পাঠাতে হবে হোম মিনিস্ট্রির কাছে, সেটা তারা পাঠায়নি। তাহলে কোন ভিত্তিতে এদেরকে আজকে ওয়েলফেয়ার স্কিম থেকে বাদ দেওয়া হচ্ছে? আজ বাদ দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারে 2,42,00,000 মহিলার নাম ছিল অ্যাজ পার দ্য লাস্ট বাজেট প্লেসড, ইন্টারিম বাজেট প্লেসড বাই দ্য লাস্ট গভর্নমেন্ট। তৃণমূল কংগ্রেসের শেষ যে ইন্টারিম বাজেট এই বছরের ফেব্রুয়ারি মাসে প্লেস হয়েছে, তাতে বলা হয়েছিল 2,42,00,000 জন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এই সরকারের তথ্য হচ্ছে এর মধ্যে 3 মাসের মধ্যে, 100 দিনের একটু বেশি সময়ের মধ্যে তারা এই সংখ্যাটাকে 1,30,00,000 নামিয়ে এনেছে। অর্থাৎ 1,10,00,000 লোক বাদ পড়েছে। কেন বাদ পড়লো? তারা বাংলাদেশি। অত লোক তো এসআইআরও বাদ পড়েনি। তাহলে তোমরা কি ভিত্তিতে এদের নামটা বাদ দিয়েছো? এটা তো সম্পূর্ণভাবে একটা মানে প্রতিশ্রুতি ভঙ্গ এবং একটা অসাংবিধানিক একটা ব্যাপার। একই জিনিস তারা করছে। এই যে অমিতবাবু একটা এক্সাম্পল দিলেন, যারা ওবিসি সার্টিফিকেট, এখন বলছে ওবিসি সার্টিফিকেট যেহেতু ওবিসি তালিকা হয়েছে, ইন রেট্রোস্পেক্ট ওবিসি সমস্ত সার্টিফিকেট নাকি বাতিল। এগুলো হয় না, এগুলো বেআইনি। এবার এই ওবিসি সার্টিফিকেটের জন্য যদি কারোর কোনো গ্রিভান্স থাকে এবং সে যদি এখন এসআইআরে বাদ পড়ে, তাহলে সে নতুন করে আবেদন করতে পারবে না। অন্যান্য বিভিন্ন সরকারি স্কিম, এমনকি রেশন ব্যবস্থায়, রেশন কার্ডের ক্ষেত্রে পর্যন্ত তারা বলছে যে আজকে তোমার ভোটার লিস্টে নাম থাকতে হবে, এসআইআরে বাদ পড়ে থাকলে তুমি রেশন পাবে না। তাহলে এইগুলো তো মানে কারণ লজিকটা কি? লজিকটা হচ্ছে তার মানে ধরে নিচ্ছে যে এটা তারা নাগরিক নয়,